প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ 18ই নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস 2020 উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আব্দুস সাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এছাড়াও রয়েছেন ডাক্তার কাজী ফৌজিয়া আফরিন, মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আজ তো 18ই নভেম্বর 2020, সারা বিশ্বব্যাপী বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সিওপিডি ডে বা ওয়ার্ল্ড সিওপিডি ডে যেটি বলি আমরা। তো স্যার, প্রথমেই জানতে চাইব যে এই দিবসটি আসলে পালনের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ। আসলে আজকে আমরা কথা বলছি বিশ্ব সিওপিডি দিবস 2020 উপলক্ষে। তো বিষয়টি বিবেচনায় সিওপিডি এমন একটি অসুখ যেটা শুধু বাংলাদেশের জন্য সমস্যা না, এটা সার্বিক বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবীতে এই রোগটি আছে, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট। এই রোগটির গুরুত্ব অনুধাবন করে অনেক আগে থাকতেই প্রতি বছর এই দিবসটি পালন করার অর্থই হলো এই রোগটিকে নিয়ে নতুন কিছু আসলো কিনা, সম্ভাবনার কোনো কথা আছে কিনা, অথবা এটা নিয়ে বিশেষ কোনো বক্তব্য আছে কিনা সেটা তুলে ধরা। একই সাথে শুধু দিবসটি উপলক্ষে দিবসের দিনেই নয়, সারা বছরব্যাপী যেন আমরা এর উপর নজর রাখি এবং এই রোগটিকে বিশেষভাবে দেখি। তো প্রতিবার নিশ্চয়ই কিছু প্রতিপাদ্য বিষয় থাকে যার উপর সারা বছর জুড়ে কাজ করা হয়। তো এবারের প্রতিপাদ্য বিষয়টি কি? আমরা জানি যে সিওপিডি এটা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, আমি বলেছি। তো এটা যেহেতু অনেক দিন ধরেই চলে এসছে এবং আগামীতেও রোগটি থাকবে, যদি আমরা আশা করি কম আকারে থাকুক, সেই জন্য এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে লিভিং ওয়েল উইথ সিওপিডি এভরিহোয়ার এভরিওয়ান। মানে প্রত্যেকটি সিওপিডি রোগী এই সিওপিডি যদি হয়েই যায় সেটা নিয়ে কিভাবে ভালো থাকতে পারে, সেই চিন্তাভাবনার থেকেই মনে হয় দিবসটির এবারের প্রতিপাদ্য এটি। এবারের প্রতিপাদ্য বিষয় এটি যে কিভাবে সিওপিডি নিয়ে ভালো থাকা যায়। তা একটু ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম, সিওপিডি এই শব্দটি আমাদের মেডিকেলিও একটি টার্ম এবং খুব একটা কমন শোনা যায় না। হয়তো মানুষজন ভুগছেন কিন্তু জানেন না যে তিনি সিওপিডিতে আক্রান্ত। তো একটু জানতে চাইবো ম্যাম, সিওপিডি এর মানে কি এবং এটি কিভাবে আমাদের ফুসফুসকে আক্রান্ত করে? ধন্যবাদ আপনাকে। আসলে সিওপিডি স্যার যেটা বললেন যে এটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ। সিও মানে হচ্ছে সি মানে ক্রনিক, এবং এটা হচ্ছে গিয়ে অবস্ট্রাকশন, মানে এটা হচ্ছে গিয়ে বাতাসে বাধাগ্রস্ত হয়, এখানে বাতাসটা বের হতে গেলে বাধাগ্রস্ত হয়। পালমোনারি মানে লাং, আর ডিজিজ মানে রোগ। এই সিওপিডি রোগটা মেইনলি আমাদের লাংসে তো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে শ্বাসনালী এবং আরেকটা হচ্ছে গিয়ে শ্বাসের থলি। এবং এই শ্বাসনালীটার কাজ হচ্ছে গিয়ে যখন আমরা শ্বাস নিব এটা হচ্ছে গিয়ে প্রসারিত হবে, এবং যখন নাকি আমরা শ্বাসটা ছেড়ে দিব, ফুসফুসে যেহেতু ইলাস্টিসিটি আছে বা বাংলা যেটাকে প্রতিস্থাপকতা বলা হয়, এটা থাকার কারণে স্থিতিস্থাপকতা বলা হয়, এটা থাকার জন্য যখন নাকি আমরা শ্বাসটা ছাড়ি তখন আবার শ্বাসনালীটা সংকুচিত হয়ে বাতাসটা বের করে দেয়। কিন্তু সিওপিডি রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাতাসটা বের হতে গেলে বাধাগ্রস্তটা খুব বেশি হয়। সেজন্য এটা লাংসের যে নর্মাল কাজ যেটা, যে আমাদের অক্সিজেনটাকে রক্তে আনা এবং কার্বন ডাইঅক্সাইড যেটা প্রোডাকশন হচ্ছে বডিতে এটাকে বের করে দেওয়া, এই কাজটা হচ্ছে না, যার ফলে ফুসফুসে যদি সমস্যা থাকে সবসময় আমরা অক্সিজেনের স্বল্পতায় ভুগে থাকি। এবং এই অক্সিজেনের স্বল্পতার কারণেই রোগীর দেখা যায় যে কাশি, শ্বাসকষ্ট এবং এক্সারসাইজ ক্যাপাসিটি যেটা কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। জি, আমরা সিওপিডি সম্পর্কে আরও জানবো, তবে সিওপিডি দিবস নিয়ে আরেকটু কথা বলতে চাই। যে স্যার, আপনি তো বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছেন। তো স্যার, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের বিশেষ কোনো কর্মসূচি বা কোনো আয়োজন আছে কিনা, বা যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে আমরা জানি আমরা কোনো সেমিনার বা গ্যাদারিংস আমরা করতে পারবো না, তো কিভাবে তারা কাজগুলো করে যাচ্ছে? আচ্ছা, বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা বৃহত্তর আমব্রেলা সংগঠন বলতে পারেন আর কি। এখানে আমরা ফুসফুসের যত্ন নেওয়ার জন্য কাজ করি, অর্থাৎ কাজ করি ফুসফুসের জন্য। আর সিওপিডি হচ্ছে ফুসফুসের যে রোগগুলো আছে, সারা বিশ্বে বহু মানুষ এটাতে আক্রান্ত আছে, কষ্ট পাচ্ছে। ন্যাচারালি এই রোগটির গুরুত্ব অপরিসীম। এখন আমরা কাজ করি কি নিয়ে? কাজ করি হচ্ছে যে ফুসফুসে যেন সিওপিডি না হয় সেই ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য, এবং একই সাথে যাদের অলরেডি সিওপিডি হয়ে গেছে অর্থাৎ দীর্ঘমেয়াদী এই শ্বাসকষ্টে ভুগছে, তারা কিভাবে সহজে ভালো থাকতে পারে।
এখন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবারের যে দিবসটি, এটা বরাবরই আমরা পালন করি, এবারের দিবসটি একটি ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। আপনি বলেছেন যে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, যেটা কোনো দেশের রোগ নয়, এখন এটা বিশ্বব্যাপী রোগ, বৈশ্বিক রোগে বাংলাদেশও আক্রান্ত। এখন বৈশ্বিক রোগে একটা তো নতুন করে যে কোনো সুস্থ মানুষের যেমন এই রোগটি হতে পারে, করোনা যেটা বলছি, একই সাথে এই সিওপিডি রোগীরা কিন্তু বেশি ঝুঁকিতে আছে, যেহেতু তাদের ফুসফুস ইতিমধ্যেই দুর্বল। তারা এই রোগে আক্রান্ত হলে সহজেই আক্রান্ত হতে পারে এবং কমপ্লিকেশনস বা জটিলতাও সহজে দেখা দেয়। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ভিন্ন প্রেক্ষাপটে অন্যান্য বারে যেভাবে প্রোগ্রামগুলো করে, এবার কিন্তু সাজিয়েছি আমরা অন্যভাবে। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভার্চুয়াল প্রোগ্রাম করছি। ধরেন আজকে যে প্রোগ্রামটা করছি এটিও ভার্চুয়াল, এখানে কোনো আমরা গ্যাদারিং করিনি। আমরা কিন্তু বলছি যে এই প্যান্ডেমিকে ভালো থাকার অন্যতম একটি উপায় হচ্ছে গ্যাদারিং, বা যেখানে অনেক লোক, সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা একের থেকে অন্যের পার্থক্য রেখে চলা, সেই থিমটাকে আমরা বজিয়ে রেখেছি। আবার দিবসটির গুরুত্ব আমরা অনুধাবন করেছি। সেজন্য আমরা সিরিজ অফ প্রোগ্রাম বলতে পারেন, আমরা অনলাইন ভিত্তিক ওয়ার্কশপ করছি দিবস উপলক্ষে। মানুষকে সচেতন করে তোলার জন্য আমরা পোস্টার দিয়েছি, অলরেডি পোস্টার লেগেছে। আমরা অনলাইন সেমিনার করছি, আমাদের কিছু ট্রেনিং এবং প্রতিপাদ্য বিষয় আছে, সেটাও আমরা নিজেদের মধ্যে ডিসকাস করছি। এবং এতে করে দুটো কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে। একটা হচ্ছে জনগণকে সচেতন করার জন্য আমরা শুধু এই টেলিভিশন নয়, আমরা অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আমরা প্রোগ্রাম করছি, যাতে করে সাধারণ মানুষের মধ্যে এই দিবসটির সচেতনতা তথা ফুসফুস ব্যাপারে সচেতন হয়, এই কাজ করাচ্ছি। আবার আমরা যে স্বাস্থ্য নিয়ে কাজ করব ফুসফুসের, তাহলে আমরা তো ডক্টর, আমাদের সাইডটা হলো যে আমরা কিভাবে আমাদের এই চিকিৎসাকে একেবারে বৈশ্বিক মান, মানে ইন্টারন্যাশনাল মানে নিয়ে আসতে পারি, এবং সেটা যেন আমার দেশের আমার রোগীরাও ভোগ করতে পারে। সেই জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থাটাও এই সিওপিডিকে নতুন করে সাজিয়ে, নতুন যদি কোনো কিছু থাকে নতুন কিছু দিয়ে সুন্দর করে তোলা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যেমন বৈজ্ঞানিক সেমিনার হচ্ছে অনলাইন ভিত্তিক, পোস্টার প্রেজেন্টেশন আমি বললাম একটু আগে, এবং আমাদের এই যে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, সবখানেই কিন্তু আমাদের এই প্রচারটা থাকবে। এবারের এই অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবারের প্রেক্ষাপটে এভাবে অনেক কর্মসূচি পালন করছেন তারা। ম্যাম, একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে সিওপিডি একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের একটি রোগ। তো ম্যাম, কি কি সমস্যা হয় বা কি কি উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? আসলে তো প্রথম কথা হচ্ছে, রুগীদের যখন সবসময় কাশি থাকে, পেশেন্ট আসলে এটার খুব একটা গুরুত্ব বুঝেন না। কাশি একটা বন্ধুর মতো হয়ে যায়, শুয়ে যায় অনেকটা, যেটা তো আসলে হবেই, বয়স হয়েছে, এটা হবে। কিন্তু কাশির সাথে যখন রুগীদের নাকি শ্বাসকষ্ট হয়, তখনই এই রুগীগুলো আসলে পেশেন্টের কাছে আসে, যখন নাকি অলরেডি তাদের মানে দৈনন্দিন কার্যক্ষমতা কমতে থাকে, বা ধরেন একটু জোরে হাঁটলো বা একটু বাজার করে আসলো, তখন সে দুর্বল বোধ করে, তখনই সে বেসিক্যালি ডাক্তারের কাছে আসছে। আর আরেকটা গ্রুপ আছে যে কাশির সাথে এই সিওপিডি গ্রুপেরই প্রচুর কফ প্রোডাকশন হয়, প্রচুর কফ তৈরি হয়। দেখা যায় যে সারাদিন রুগী বলে যে ডাক্তারের কাছে এসে যে কফ ফেলতে ফেলতেই ডাক্তার সাহেব অস্থির হয়ে গিয়েছি। সেই জন্য কফ এবং শ্বাসকষ্ট, এই দুইটা সমস্যা না হলে সাধারণত ডাক্তারের কাছে কোনো রুগী আসতে চায় না। এবং এই শ্বাসকষ্টটা শুধু যে ফুসফুসকে যেটা এফেক্ট করছে তা না, যাদের দেখবেন যে একটু বেশি দিন হয়ে গেছে, অনেক দিন শ্বাসকষ্টে ভুগছেন, চিকিৎসা নিচ্ছেন না, এক পর্যায়ে এটা আসলে সিস্টেমেটিক্যালি শরীরের বিভিন্ন জায়গাকে ধরে ফেলে। অক্সিজেন কম থাকার জন্য এটা হার্টকে এফেক্ট করে, যার ফলে আলটিমেটলি দেখা যায় যে হার্টের সমস্যা নিয়ে আসছে, কিডনির ফাংশনটাও কমে আসে, বিভিন্ন সিস্টেমকে আসলে ইনভলভ করে। কমপ্লিকেশনগুলো আমরা জানবো, তবে তার আগে একটু স্যারের কাছে জানতে চাইবো। স্যার, আমরা তো এতক্ষণ জানছিলাম যে কেন হয় বা কি হয়, এখানে উপসর্গগুলো কি কি থাকে, তো একটু জানতে চাইবো স্যার, এর নিশ্চয়ই কিছু আন্ডারলাইং ফ্যাক্টর রয়েছে বা কিছু কজেস রয়েছে, কারণ রয়েছে যার কারণে এই সিওপিডি ডেভেলপ করে, সেগুলো কি? আমি অনেক সময় নিজে থেকেই বলি যে সিওপিডি আসলে কারো প্রদত্ত নয়, এটা নিজের তৈরি। এখন কেন বলি নিজের তৈরি? সিওপিডি রোগের পিছনে সবচেয়ে প্রধান যেটি কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা যা বের করছে, সেটা হচ্ছে ধূমপান অথবা তামাকজাত দ্রব্য গ্রহণ করা। এই ধূমপানটা তো ব্যক্তি করে, বা তামাক বা পান জর্দা সে ব্যক্তিই করে, অর্থাৎ নিজেই নিজেকে এই সিওপিডির ঝুঁকিতে ফেলে দেয়। তাহলে প্রধান কারণ একটি বললাম ধূমপান এবং তামাক জাতীয় খাবার। আরেকটি হলো যে উন্নয়নের সাথে কিন্তু পরিবেশ দূষণের একটা সম্পর্ক আছে। আপনি জানেন এখন জলবায়ু থেকে শুরু করে বায়ু দূষণ, এটা এখন কিন্তু অ্যালার্মিং সারা বিশ্বেই। তা আমাদের মতো দেশে এটা খুবই অ্যালার্মিং। আপনি জানেন প্রতিদিনের বায়ু দূষণ মাত্রা, আমরা কিন্তু মাত্রাকে ছাড়িয়ে গেছি, দূষণের পর্যায়ে থাকি। তাহলে বায়ু দূষণ আরেকটি।
আরেকটি হলো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কগুলো হয়, ইন্ডাস্ট্রিতে আপনি জানেন যে প্রচুর শ্রমিক কাজ করে। এই ধরনের ইন্ডাস্ট্রি থেকে নির্গত ধোঁয়া অথবা আমরা যেটা বলি যে নির্গত বিষাক্ত বাষ্প, এটাও কিন্তু সিওপিডি তৈরিতে হেল্প করে। আর খুব ক্ষুদ্র একটি অংশ আছে যেটাও বলতে হবে, সেটা হলো জেনেটিক কিছু কারণ আছে, তাদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে এবং তাদের সংখ্যা খুব কম। মূলত এই ধূমপান, তামাকজাত দ্রব্য দীর্ঘদিন গ্রহণ করা, অস্বাস্থ্যকর বাতাসের মধ্যে বসবাস করা, কারখানাজনিত যে দূষণ হয় সেই দূষণের মধ্যে বসবাস করা, গাড়ি, তারপরে বিভিন্ন যন্ত্রচালিত নির্গত ধোঁয়া যেগুলো আসে, সেগুলো কিন্তু সিওপিডি তৈরিতে সাহায্য করে। একটি কথা আমার কলিগ বলছিলেন, ডক্টর আফরিন, যে কাশি, শ্বাসকষ্ট এবং একটা পর্যায়ে আমাদের পয়েন্টটা হচ্ছে ওখানেই, যে আমরা জনগণকে বলবো যে আপনি যদি এই ধরনের সাধারণ সমস্যাই দেখেন তখনই আপনি আমাদের কাছে আসেন, যেটা হয় না, দেখা যায় কোনো একটা কমপ্লিকেশনস হলে তখন আসে। আমাদের এটাও একটা বার্তা বলে দিতে চাই যে সাধারণ উপসর্গগুলো দেখা দিলেই আপনি চলে আসবেন চিকিৎসা কেন্দ্রে অথবা চিকিৎসকের কাছে। আর এর তো দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনস অনেক আছে, আমরা হয়তো পর্যায়ক্রমে সেখানে যাব। ম্যাম, আপনি বলছিলেন যে এটি লাংকে অ্যাফেক্ট করে, তো একবার যদি কারো সিওপিডি ডেভেলপ করে সেটি কি নিরাময়ে যোগ্য কিনা বা এটি পুরোপুরি কিওর হয় কিনা? এটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। এটা আসলে খুবই বার্নিং পয়েন্ট এখন। আসলে এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, এটাকে আমরা পুরোপুরি এটাকে কিওর করতে পারবো না। এই জন্যই এখন এবারে থিমটা এ কারণেই এসেছে এরকম, যে লিভিং ওয়েল উইথ সিওপিডি এভরিডে এভরিবডি, কারণ এটাকে আমরা পারবো না। তো এটাকে আমাদেরকে যেভাবেও কন্ট্রোল করতে হবে। এক নম্বর কথাই হচ্ছে স্যার যেটা বললেন, টু স্টপ স্মোকিং। এই পর্যন্ত দেখা গেছে যে সিওপিডিতে আমরা যে চিকিৎসাই দেই না কেন, যদি রুগী স্মোকিং করে তাহলে কিন্তু সিওপিডি যে ডিজিজ, যে রোগটা যে বাড়ছে, এটাকে আমরা হল্ট করতে পারবো না। তাহলে এই চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথা যে কারণে হচ্ছে সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমাদেরকে আগে সরাতে হবে। তারপর এখন এই নিরাময়যোগ্য না, তাহলে আমরা এই ডিজিজটাকে কিভাবে কন্ট্রোল করবো? একটা হচ্ছে আমাদের রুগীটাকে কর্মক্ষম রাখতে হবে, কারণ এই রুগীটা আস্তে আস্তে সে ক্রিপেল হয়ে যায়, সে হয়তো বসে পড়ে, শ্বাসকষ্ট, কাশি, এগুলোর জন্য সে কাজ করতে পারছে না, সোশ্যালি সে আইসোলেটেড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। এই জন্য যে রুগীকে রেগুলার কিছু আমাদের এক্সারসাইজ প্রোগ্রাম আছে, তাছাড়া কিছু ড্রাগ আছে যেগুলো হেল্প করবে তার শ্বাসনালীকে সবসময় প্রসারিত রাখতে। কারণ এখানে তো শ্বাসনালী সংকুচিত হয়ে যাচ্ছে, রুগীর কাশি হচ্ছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ফুসফুসের যে থলিগুলা, সেই ছোট ছোট থলিগুলা মিলে অনেক বড় একটা থলি হয়ে যায়, তার ফলে একটা নন ফাংশনাল লাং হয়ে ফুসফুসটা বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই শ্বাসনালী যেটা সংকুচিত হচ্ছে, এটাকে প্রসারিত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওষুধ আছে, যাতে 24 ঘন্টায় শ্বাসনালীটা প্রসারিত থাকে, তাহলে রুগীর শ্বাসকষ্টটা কম হবে, কাজ করতে পারবে। এবং কিছু ড্রাগ আছে যে কফ যে তৈরি হচ্ছে, এই কফ তৈরি হওয়াকে সে বন্ধ করতে পারে। তো এইটা খুব রিভলিউশনারি ড্রাগ ছিল, যেটা নাকি কফটা তৈরি করা বন্ধ করেছে। এবং সাথে সাথে যে লং টার্ম যে ইফেক্টগুলো, যে শ্বাসকষ্ট যে হচ্ছে দৈনন্দিন, দেখা যাচ্ছে রুগী হাঁটতেই পারছে না, সিঁড়ি ভাঙতে পারছে না, এই ড্রাগগুলো আসলে হেল্প করছে তাদের কার্যক্ষমতা বাড়াবার জন্য আর কি। তো মেইনলি এই ড্রাগগুলোই আমাদের জন্য বেশি হেল্পফুল আর কি। আর আরেকটা জিনিস তো আছেই যে আমরা ভ্যাকসিনেট করব পেশেন্টকে, যাতে রুগী বারবার ইনফেকশন না হয়, কারণ ইনফেকশনটা অনেক বড় একটা কারণ। যে এই সিওপিডি যখন ডেভেলপ করে, অনেক রোগীরই দেখা যায় যে লাইফ টাইমে কখনো না কখনো তিনি এই ফেজের মধ্য দিয়ে যান, যেটাকে আমরা অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বলি। এটি কি আমাদের দর্শকদের জানা সুবিধার্থে যদি একটু বুঝিয়ে বলতেন? আমি একটু সহজ করেই বলি। সিওপিডি ক্রনিক অসুখ, এটা আমরা বলে ফেলেছি, এবং একবার সিওপিডি হলে এটার থেকে টোটাল কিওর সাধারণত নাই। আমরা বাধা দিই কিভাবে? এই রোগটি যেন আরো জটিল আকার ধারণ না করে, এখানেই আমাদের চিকিৎসা। আর আমরা জানি যে এই রোগীগুলা সিওপিডির ফুসফুস এতই দুর্বল থাকে, তারা কিন্তু খুব সহজে যে কোনো ইনফেকশনটাকে নিয়ে নেয়। অর্থাৎ দেখা গেছে ঋতুগত পরিবর্তনে কিছু ভাইরাস আসে, সেই ভাইরাস দ্বারাও এই রোগীগুলা ভালনারেবল থাকে, যে কোনো সময় ইনফেকশন হতে পারে, পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। অর্থাৎ ইনফেকশন, এই ফুসফুসের সংক্রমণ এদের খুব বেশি হয় এবং হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই কারণে যখনই কোনো কিছু দ্বারা সংক্রমিত হবে, তখন ফুসফুস যেভাবে কাজ করছিল হঠাৎ করে তার কার্যক্ষমতা কমে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, সাথে জ্বর থাকতে পারে, কাশি বেড়ে যায়, এবং একটু আগে বলছিল কফ প্রোডাকশন, দেখা যায় স্পুটাম বা কফ আমরা যেটা বলি, এটাও বেড়ে যায়। এই যে পর্যায়টা, এই রোগীর যে পর্যায়টায় তিনি হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছেন, শ্বাস প্রশ্বাসে কষ্ট বেড়ে যাচ্ছে,
কাশি বেড়ে যাচ্ছে, সাথে জ্বর থাকতে পারে বা অন্য আরও কিছু সমস্যা থাকতে পারে, তখন এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে এক্সাজারবেশন বা অ্যাকিউট এক্সাজারবেশন। এই সিওপিডি রোগীদের কিন্তু এইটার সম্মুখীন হওয়ার চান্স থাকে খুব বেশি। আর আমাদের চেষ্টা থাকে এই ধরনের এক্সাজারবেশন যেন না হয়, কারণ প্রতিবার এক্সাজারবেশন হলে ফুসফুসের ক্ষমতা আগের তুলনায় আরও বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ম্যাম, সিওপিডি রোগীরা আপনি বলছিলেন যে শারীরিকভাবে খুব একটা তারা ভালো ফিল করে না, তাদের অ্যাবিলিটিসগুলো কমে যায়, তো কেন হয় এবং হলে কি করণীয় আছে? আসলে এটা তো আসলে বেসিক্যালি অক্সিজেনের অভাব হচ্ছে শরীরে, সে কারণে রুগীর আসলে কার্যক্ষমতা কমে যায়। তো এখন ফুসফুসে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, শ্বাসনালীর পকেটে পকেটে অনেক গর্ত হয়ে এখানে অনেক সিক্রেশন জমে এবং একটা বড় একটা বায়ুথলি হয়ে যায়, যার অনেকগুলো ছোট ছোট থলি মেলে একটা বড় বায়ুথলি, যার ফলে অক্সিজেন নাকি ভিতরে ঢুকতে পারছে না। বেলুনের মতো জিনিসটা, বাতাস আছে কিন্তু সে বাতাস পাচ্ছে না, এবং শরীরে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাও পাচ্ছে না, যার ফলে আলটিমেটলি এই রুগীগুলা দেখা যাচ্ছে যে রেসপিরেটরি ফেইলিওর যেটা আমরা বলি সেই জিনিসটা ডেভেলপ করে। যখন নাকি অক্সিজেনের অভাব ঘটছে তখন এটা আলটিমেটলি এটা হার্টকে এফেক্ট করে, এবং পেশেন্ট যেহেতু আলটিমেটলি বসে যাচ্ছে এই জন্য দেখা যায় শরীরে ফ্যাট লস হচ্ছে, মাসেল পাওয়ার ওয়াস্টিং হচ্ছে, এবং সাইকোলজিক্যাল যে এফেক্টগুলো আলটিমেটলি সেটা দেখা যায় আর কি। তো এখন এটার জন্য আসলে আমাদের রিহ্যাব প্রোগ্রাম বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে তখন যেতে হয়। এটা হচ্ছে গিয়ে ইনহেলার যেগুলো এখন নাকি আমাদের চিকিৎসা উন্নত হওয়ার কারণে ইনহেলার ডিভাইসগুলো আমরা তো দিবই সাথে, যাতে শ্বাসনালী প্রসারিত থাকে, সাথে পেশেন্টকে হচ্ছে গিয়ে নিউট্রিশন, হেলথ এডুকেশন, তাকে রোগটা সম্পর্কে জানানো এবং বিভিন্ন এক্সারসাইজ প্রোগ্রামে রাখা হয়। এক্সারসাইজ প্রোগ্রামগুলো দেখিয়ে তাদের জীবনের মান আসলে উন্নত করার চেষ্টা। স্যার, আপনি বলছিলেন যে এই সিওপিডি রোগ যেহেতু একটি ক্রনিক ডিজিজ, অনেক ধরনের সমস্যা করতে পারে আমাদের শরীরে, তো কি কি ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? হ্যাঁ, একটু আগে আমরা যেটা শুনছিলাম, ম্যাডাম বলছিলেন যে সিওপিডি এখন আর একটা নির্দিষ্ট একটা অসুখ না। সিওপিডি যেহেতু শরীরের সার্বিকভাবে অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে, এই অক্সিজেন কমে যাওয়া বা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা জমে যাওয়া, দুটোই কিন্তু ক্ষতিকর। তাহলে আমার বড় বড় অর্গান ড্যামেজের মধ্যে আমি একদম শুরুতেই বলি, এরা ভগ্ন স্বাস্থ্য হয়, অর্থাৎ এদের মাসল পাওয়ার কমে যায়, এদের হজম শক্তিও সেরকম থাকে না, ক্ষুধামন্দা হয়, হার্টের ঝুঁকি বেড়ে যায়, হার্টের রোগের। তো এই যে সমস্যাগুলো হয়, এই সার্বিক সমস্যা নিয়ে আমরা এখন সিওপিডিকে বলি মাল্টি সিস্টেম, অর্থাৎ বহু সিস্টেম। এখন এই বহু সিস্টেমের সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের টার্গেট কিন্তু নিতে হবে যে সিওপিডি রোগটাকে ভালো রাখতে হবে, যদি কারো হয়ে থাকে তাকে ভালো রাখার উপায়। আমরা খুবই আশাবাদী যে আমরা যখন দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সিওপিডির রোগের আধুনিকীকরণ হচ্ছে, তখন যে ঔষধগুলো আসছে যে এই সিওপিডিতে প্রয়োগ করলে রোগী উপকৃত হবে, সেই সব ওষুধগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসগুলো কিন্তু এখন সেই চাহিদা পূরণ করতে পারছে। অলমোস্ট সকল ঔষধ, এই ধরেন আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, যারা স্পন্সর করলেন অ্যারিস্টো ফার্মা, ওনারা স্পন্সর করলেন সো দ্যাট আমি কথাটা বললাম এটা প্রচারিত হলো, প্রসারিত হলো। অ্যাট দ্য সেম টাইম সিওপিডি রোগীর কিন্তু আপনার ফুসফুসের একটা বড় সমস্যা হয় হচ্ছে ওই ফুসফুসটা চেপে আসে, অর্থাৎ বাতাস যাওয়ার ক্ষমতা কমে যায়, বাধাপ্রাপ্ত হয়। এটাকে দীর্ঘমেয়াদী সম্প্রসারিত করা হয়। এই জন্য আমরা ঔষধগুলোকে কয়েকটা গ্রুপে আমরা দিয়ে থাকি। একটি হলো ফুসফুস যেন সম্প্রসারিত থাকে, ডাইলেটেশন, যেমন আমরা ডক্সোফাইলিন ইদানিং খুব লিখি, অ্যামাইনোফাইলিন লিখি, ডক্সোফাইলিন বা ডোকোপা যে নামেই আমি বলি না কেন এটা লিখি। একই সাথে ইনহেলারের মাধ্যমে স্বল্প মাত্রায় কিছু বাধাদানকারী ঔষধ আছে, কিছু সম্প্রসারণ বাড়িয়ে দেয় এরকম ঔষধ আছে। ওটার মাধ্যমে এমন কিছু ঔষধ গ্রহণ করি যেন সিক্রেশনসগুলো, কফগুলো তৈরি কম হয়, যাতে করে আমরা মূল টার্গেট করি সিওপিডিকে ট্রিট করার জন্য। এবং ট্রিটমেন্টের তিনটা দিক আছে, একটা হচ্ছে ঔষধ যেটা বললাম এই ধরনের ঔষধ, আরেকটি হলো তার অভ্যাসগত পরিবর্তন, ওই যে বললাম, আরেকটি ম্যাডাম বললেন যে রিহ্যাব প্রোগ্রাম, অর্থাৎ আমার যা আছে সেই কাজগুলোকে মোর ফাংশনিং রাখার জন্য কিছু এক্সারসাইজ, ফুসফুস রিলেটেড এক্সারসাইজ, সেটা আমাদের রিহ্যাব প্রোগ্রাম সেটা আছে। এবং বারবার যে কথাটা হচ্ছিল যে ইনফেকশন হলে যে এক্সাজারবেশন হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। সারা পৃথিবীতে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন বলে একটা টার্ম আছে, এটা খুবই উচ্চারিত, প্রসারিত। এখন প্যান্ডেমিক চলাতে আমাদের দেশেও এরকম একটা সম্ভাবনার দিক দেখা দিয়েছে। আমরা হয়তো অচিরেই ইউনিভার্সাল অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আনবো, তখন ওই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে ইনফেকশনের প্রবণতাটা অনেকটা কমে যাবে। সার্বিকভাবে ইটস এ টিম ওয়ার্ক, অর্থাৎ জনগণকে সচেতন হতে হবে, সেটা করার দায়িত্ব আমাদের যেমন,
মিডিয়ারও সাংঘাতিক দায়িত্ব আছে। একই সাথে ডাক্তারদের মধ্যে নিজেদের মধ্যে জ্ঞানের আদান প্রদান করে সুন্দর একটা ট্রিটমেন্ট প্রোটোকল সাজানো, যাতে করে আমরা সামগ্রিকভাবে একইভাবে সারা দেশের সিওপিডি রোগীগুলোকে treat করতে পারি। রোগীদেরকে ভালো রাখতে পারি। ছোট্ট করে জানতে চাইবো ম্যাম, আমরা তো সিওপিডি নিয়ে আলোচনা করছি, এর কি সচরাচর কি চিকিৎসা রয়েছে? স্যার যেটা বললেন স্যার তো চিকিৎসা অলমোস্ট কভার করেই দিয়েছেন। সচরাচর চিকিৎসার মধ্যে যেটা বলেন, এখন তো আমরা আসলে সবাই ইনহেলার ফর্মেই, যেটা স্যার বলেন প্রসারিত করার যে ওষুধটা, এটা হচ্ছে মেইন স্টে গোল। তো এখন আমরা কাকে কোন ড্রাগটা দিব, এটা আসলে আমাদের কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। আসলে বেসিক্যালি হচ্ছে ডায়াগনোসিস করি আমরা হিস্ট্রি, স্পাইরোমেট্রি এবং লাং ফাংশন টেস্টের মধ্যে একটা স্পাইরোমেট্রি। তো এখন এই ড্রাগগুলোর ক্ষেত্রে কিছু আছে প্রসারিতকারী, যেটা স্যার বললেন ব্রঙ্কোডাইলেটর, দীর্ঘমেয়াদে এদেরকে 24 ঘন্টায় শ্বাসনালীকে প্রসারিত রাখে। এবং কিছু হচ্ছে বাধা দানকারী, এটা হচ্ছে যারা নাকি ফ্রিকুয়েন্টলি হাসপাতালে ভর্তি হচ্ছে বা ধরেন অ্যাকিউট অ্যাটাক হচ্ছে, তাদের ক্ষেত্রে স্টেরয়েড ইনহেলারগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি। আর কিছু হচ্ছে যাতে কফ প্রোডাকশন না হয়, যেটা অ্যান্টিকোলিনার্জিক কিছু ড্রাগ আছে, ইনহেল ফর্মে পাওয়া যায়। তো এখন আল্লাহর রহমতে আধুনিক হওয়ার কারণে সবই ইনহেল ফর্মই কিন্তু আমরা এখন ইউজ করতে পারছি। আর কিছু আছে অরালি, যেটা ডক্সোফালিন ইউজ করা হয়। এটা বলা হয় যে কিছুটা হলেও মানে ফুসফুসে যে প্রদাহ সেটাকে কন্ট্রোলে রাখে এবং শ্বাসনালীকে প্রসারিত করে। আর এছাড়া এখন ভ্যাকসিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, স্যার এটা অলরেডি মেনশন করেছেন। তো এভাবে আসলে চিকিৎসা করা হয়। স্যার জানতে চাইবো, আজ এই বিশ্ব সিওপিডি দিবসে আপনি কিভাবে উপদেশ দেবেন যারা সিওপিডি রোগী অলরেডি আছেন, কিংবা যারা স্মোকার, যাদের সম্ভাবনা রয়েছে, তাদেরকে আপনি কি ধরনের উপদেশ দিতে চান? আমি প্রথম উপদেশ যেটা দিব, যেহেতু সিওপিডি এমন একটা অসুখ যেটা ব্যক্তিকে খুব সমস্যার মধ্যে ফেলে, এবং ব্যক্তির সমস্যা মানে হচ্ছে সেই পরিবারের সমস্যা এবং দেশের সমস্যা, সেজন্য এই রোগটি যেন না হয়, সেজন্য নিজের অভ্যাসের দিকে খেয়াল করা। আমরা যেন ওই ধরনের বদ অভ্যাস, অর্থাৎ ধূমপান করে থাকলে ওটা যেন পরিত্যাগ করি, পান, জর্দা, তামাক ইত্যাদিতে অভ্যাস থাকলে ওটা যেন ছেড়ে দেই, স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য মানে প্রোটোকল মেনে আমরা যেন চলি, এটাগুলো একটা। দ্বিতীয় হলো, যদি আমার মধ্যে একটু দীর্ঘমেয়াদী কাশি বা আমি অনুভব করি যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি বলবো শ্বাসকষ্ট মানেই সিওপিডি নয়। এই কষ্টটা নিয়ে আপনারা দেরি না করে খুব শীঘ্রই আপনার নিকটস্থ চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল অথবা ডাক্তারের পরামর্শ নেবেন। আর ডাক্তারদেরকে আমরা যেহেতু ওইভাবেই ওরিয়েন্টেড করে থাকি যে এই সমস্যাগুলোকে বিশ্লেষণ করে উনি রোগ নির্ণয় করবেন, নিশ্চয়ই আর্লিয়ার ইজ দ্য বেটার। সিওপিডি যদি হয়েও যায়, সেটা যেন আপনি আগেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই চিকিৎসাটা নেন। অবশ্যই আমি যদি মোটা দাগে একটা উপদেশ দেই আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে বলবো যে ধূমপান, পান, জর্দা সহ যে সমস্ত বদঅভ্যাসগুলোর কারণে সিওপিডি হয় সেগুলো পরিত্যাগ করা, সেখান থেকে দূরে থাকা এবং নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা। দ্বিতীয় হলো, সমস্যার সম্মুখীন যখন হবেন তখন যেন আপনি সত্তরই একজন ডাক্তার অথবা চিকিৎসা কেন্দ্র অথবা চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা পরামর্শ নেন। আজ এই বিশ্ব সিওপিডি দিবসে আপনারা দুজন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ, এই অনুষ্ঠানটি। আজ এই বিশ্ব সিওপিডি দিবসে কথা হচ্ছিল সিওপিডি দিবসের গুরুত্ব নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। এই অনুষ্ঠানটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।